Good morning dear student, welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 32 32তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এখানে নেক্সট জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল 7:30 থেকে আমার ক্লাস দা ওয়ে অফ সলিউশনে হচ্ছে এবং অন্যান্য সমস্ত ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, একবার দেখে রাখো। আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিংক ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে দেওয়া হয় এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা পাচ্ছ TWS একাডেমি, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গেলে ডাউনলোড করতে পারবে। তো আমরা নতুন যে ব্যাচ নিয়ে এসেছি তোমাদের সামনে সেটি হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি, রেল, এসএসসি এই সমস্ত পরীক্ষার একটি ফাউন্ডেশন ব্যাচ, একটা ফাউন্ডেশন ব্যাচে তোমার টোটালটা কমপ্লিট হবে। পাশাপাশি আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এনটিপিসির জন্য। এইখানে আমরা 4 মাসে এই ব্যাচ কমপ্লিট করবে এবং ব্যাচ ভ্যালিডিটি তোমরা পাচ্ছ 1 বছরের জন্য। এসএসসি এবং রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ যারা চাইছিলেন তাদের জন্য রয়েছে প্র্যাকটিস ক্লাস ব্যাচ। এখানে এসএসসি, জিডি, এমটিএস এর পাশাপাশি রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি বা প্র্যাকটিস ব্যাচ এই একটা ব্যাচেই কিন্তু কমপ্লিট হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের অনেক ব্যাচ রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে। এবং আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি, এমসিকিউ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন, বলো হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপেশি তো আমরা জানি, তো এখানে নাম কি হবে? মায়োকার্ডিয়াম, পলিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম নাকি স্ক্লেরোটিক? প্রত্যেকে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। হৃৎপিণ্ডের পেশি, তো মানুষের এই যে হৃৎপেশি এটা অটোমেটিক কিন্তু কাজ করছে, কখনো থামছে না। যখন থামবে তখনই গল্প শেষ, তাই তো? তো হৃৎপেশি, যে হৃৎপিণ্ডের পেশি এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী, এটি হচ্ছে তোমার হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। এখানে অনেকে ভুল করে ফেলো, হৃৎপিণ্ডের আবরণ বা আবরণী যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। মানবদেহের হৃৎপেশি অবিরাম চলছে, তার কারণ এখানে বলা হচ্ছে অসংখ্য মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আছে। মাইটোকন্ড্রিয়া আমরা কি জানি? কোষের শক্তিঘর। দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালিত হয়? তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যারা দিয়েছো, প্রশ্ন আমরা দেখলাম যে প্রশ্নপত্রগুলো হয়েছে 4টি সেটে। স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, ইজি একেবারে নয়, তবে খুব কঠিনও বলা যায় না। সব প্রশ্নগুলো মেলালে হয়তো কোনো সেটে জিকে পার্ট একটু টাফ, ইংরাজি সহজ, অঙ্ক মোটামুটি অ্যাভারেজ, সব ব্যাচ সবটাই প্রায় সমানই এসছে। তো যাই হোক, যার যেমনই পরীক্ষা হয়েছে, তোমরা যদি মনে করো যে 50+ স্কোর আসছে, অবশ্যই মেনের প্রস্তুতি শুরু করতে হবে, ঠিক আছে? ওয়ার্ল্ড রিফিউজি ডে এটি পালন করা হয় 20 জুন, 20 জুন এই তারিখে। 21 জুন বিশ্ব যোগ দিবস পালিত হয়, ইন্টারন্যাশনাল যোগা ডে। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের মতামত বোঝার উন্নয়নের লক্ষ্যে একটি অনুবাদ বিভাগ করেছিলেন? অনুবাদ বিভাগ কে করেছিলেন? নিম্নের কোন রাজা? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, সিকান্দার লোদি নাকি ফিরোজ শাহ তুগলক? ক্লার্কশিপে মেন রয়েছে 50 বাংলা এবং 50 ইংরাজি, বা যাদের মাদার টাং আলাদা আছে কিছু উর্দু বা আরো অনেক ভাষা রয়েছে, সেখানে প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টায় 6টি রাইটিং লিখতে হয়, ওটাই হচ্ছে চ্যালেঞ্জ। হয়তো রাইটিং তোমরা সকলেই লিখতে পারবে, সময় কভার করাটাই সব থেকে বড় কথা। দিল্লির কোন সুলতান, এটি কি হবে? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক আমরা তাকে জানি যে
সুলতানি যুগে তার আকবর বলা হয়। টোটাল সুলতানি যুগের আকবর হিসেবে তাকে ঐতিহাসিকরা বলেছেন। ফিরোজ শাহ তুগলক আরো অনেক সংস্কারমূলক কাজ করেছিলেন তিনি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করেছিলেন বেকারদের জন্য, দারুল সাফা চিকিৎসালয়, পাশাপাশি আরো অনেক বিষয়ে তার অবদান দেখা যায় ইতিহাসে। আলাউদ্দিন খলজি, খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি, তার সময় সুলতানি যুগের সাম্রাজ্য কিন্তু অনেক সুবৃহৎ হয়েছিল। ভারতের সংবিধানের নিম্নলিখিত আর্টিকেলগুলির মধ্যে কোনটি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে বা ইউনিফর্ম সিভিল কোড বিষয়ে বলা হয়েছে? তো ভারতবর্ষের সংবিধানের পার্ট 4-এ, ভারতের সংবিধানের 4র্থ অধ্যায়ে যেখানে নির্দেশাত্মক নীতি সম্পর্কে বলা হয়েছে, ডিপিএসপি, এই নির্দেশাত্মক নীতি আর্টিকেল যদি দেখি, আর্টিকেল 36 to 51, 36 থেকে 51 নম্বর ধারায় এই পার্ট 4 অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সম্পর্কে বলা হয়েছে। তো এর মধ্যেই একটা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সবার জন্য সমান আইন, আইন সবার জন্য সমান। আর্টিকেল 44-এ বলা হয়েছে সবার জন্য সমান আইন, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় তাই আমরা বুঝি। তো এখানে মনে রাখতে হবে 44, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ভারতবর্ষের নির্দেশাত্মক নীতির মধ্যেই কিন্তু বলা হয়েছে। এই নির্দেশাত্মক নীতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে এই ধারণা নেওয়া হয়েছে। পাশাপাশি মনে রাখবে আর্টিকেল 40, এখানে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 17, অস্পৃশ্যতা, সকল প্রকার অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে 17 নম্বর ধারা অনুযায়ী আর কি। ভারতবর্ষে সকল রকম অস্পৃশ্যতা নিষিদ্ধ 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। রেকটিফায়ার এর কাজ কি? রেকটিফায়ার একটা যন্ত্র, এটি কি কাজে ব্যবহার করা হয়? উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে, নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করতে, এসি থেকে ডিসিতে, ডিসি থেকে এসিতে। এসি ডিসি বলতে কি? অল্টারনেটিং কারেন্ট, একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, আর এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো এখানে অল্টারনেটিং ডিরেক্ট বলতে বিদ্যুৎ প্রবাহের অভিমুখটা দেখতে হবে, সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যদি বারবার চেঞ্জ হয় তাহলে সেটা অল্টারনেটিং কারেন্ট হয়। আর ডিসি ডিরেক্ট কারেন্ট মানে একদিকেই যাচ্ছে কারেন্ট। তো রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তর করা, অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র যাতে ক্ষতি না হয়, যদি কারেন্ট আপ ডাউন হয় সেক্ষেত্রে এই রেকটিফায়ার দিয়ে সেটাকে মানে কি করা হয়, ডিরেক্ট কারেন্টে কনভার্ট করা হয়। উরুগুয়ের মুদ্রার নাম কি? উরুগুয়ে এই দেশের মুদ্রার নাম কি? ল্যাম্পিয়া, পেসো, পাউন্ড, ডলার? প্রত্যেক অ্যান্সার করো। তো উরুগুয়ের মুদ্রার নাম হচ্ছে পেসো। এখানে পেসো মুদ্রা আরো অনেক দেশে রয়েছে। যদি বলা হয় কলম্বিয়া, কলম্বিয়ার মুদ্রার নাম পেসো। আর্জেন্টিনা, এক্ষেত্রেও আমরা দেখব পেসো। ওকে, চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা কে?
চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মহাশ্বেতা দেবী? প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হবে। চাঁদের পাহাড় এই উপন্যাসের রচয়িতা আমরা প্রত্যেকে জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবদাস উপন্যাস তার রচয়িতাকে বলতে পারবে? দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আপেক্ষিক রোধের এসআই একক কি? আপেক্ষিক রোধের এসআই একক কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো, সকলেই যারা কানেক্ট আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুক। আপেক্ষিক রোধ, রোধ একটা জিনিস, আপেক্ষিক রোধ আর একটা জিনিস। তো এই আপেক্ষিক রোধের এসআই একক হচ্ছে ওহম, ওহম মিটার। অপশন বি সঠিক হবে। এখানে ওহম বাই মিটার নয়, ওহম মিটার। মার্কিং এ ভুল আছে, ওহম মিটার এখানে সঠিক উত্তর হবে। এটা এসআই যদি না বলে যদি সিজিএস বলতো, সিজিএস বলতো তাহলে হতো ওহম সেমি, ওহম সেমি। এই দাগ মানে হচ্ছে ইনটু। নিম্নের কে দেবপাল, পাল রাজা দেবপালের মন্ত্রী হিসেবে ছিলেন? কৌটিল্য, দুর্গপাণি, বীরসেন, সেলুকাস। উত্তর হবে দুর্গপাণি। কৌটিল্য তিনি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী হিসেবে বা পরামর্শদাতা। বীরসেন, বীরসেন কার মন্ত্রী ছিল বলতে পারবে? প্রত্যেকে কমেন্ট করে জানাও। সেলুকাস ছিল গ্রিক রাজা। বাংলার রবিনহুড বলা হয় নিম্নের কোন ব্যক্তিকে? বিশ্বনাথ সর্দার, রামরতন মল্লিক, বাসুদেব বলবন্ত ফাতকে নাকি বিপিন চন্দ্র পাল? বাংলার রবিনহুড বলা হয় নিম্নের কোন ব্যক্তিকে? বাংলার রবিনহুড বলা হয় বিশ্বনাথ সর্দারকে। বিশ্বনাথ সর্দারকে বলা হয় বাংলার রবিনহুড। অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, চোল বংশের সরকারি ভাষা কি ছিল? চোল বংশের সরকারি ভাষা কি ছিল? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু ব্যাকে যাচ্ছে আমি। আপেক্ষিক রোধ মানে কিন্তু রোধঙ্ক, এটা মানেই কিন্তু রোধঙ্ক। অনেক সময় প্রশ্ন হতে পারে যে রোধঙ্কের একক কি? আপেক্ষিক রোধ রোধঙ্ক একই, ঠিক আছে। সেম বিষয়। চোল বংশের সরকারি ভাষা ছিল তামিল। প্রাকৃত ছিল সাতবাহন বংশের সরকারি ভাষা। সাতবাহন যুগের সরকারি ভাষা ছিল তোমার প্রাকৃত। সংস্কৃত গুপ্ত যুগে ছিল। এশিয়াটিক সোসাইটির বর্তমান অবস্থান নিম্নের কোথায়? এশিয়াটিক সোসাইটি কোথায়, মানে এখন হিসাবে কলকাতায় আমরা জানি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল।
এবং এশিয়াটিক সোসাইটি থেকেও তোমার প্রশ্ন এসেছিল যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে প্রত্যেকে তোমরা জানো। প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এখানে আমরা যদি দেখি 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমান যদি অবস্থান দেখি আলিপুর, পার্ক স্ট্রিট, কালীঘাট, জোড়াসাঁকোয়ের মধ্যে পার্ক স্ট্রিট এই জায়গায় হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1784 সালে। পরবর্তী প্রশ্ন, নিপা ভাইরাস। এই নিপা ভাইরাসের বাহক নিম্নের কোনটি? মশা, কুকুর, বানর নাকি বাদুড়? নিপা ভাইরাস এর বাহক হচ্ছে বাদুড়। মশা হচ্ছে জিকা ভাইরাস। জিকা, ডেঙ্গু, ম্যালেরিয়া মশা। কোন সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? ইঙ্গ-মহীশূর মানে কর্ণাটকের সঙ্গে যুদ্ধ, ইংরেজদের কথা বলা হচ্ছে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রয়েছে। প্রথম যুদ্ধ যেটি মাদ্রাজের সন্ধি দ্বারা শেষ হয় বলেই দিলাম। আর এখানে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ অবসান ঘটে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। এই ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল 1784 সালে। এখানে নোট রয়েছে 1784 সালে ম্যাঙ্গালোরের যুদ্ধ, ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা 1784 সালে টিপু সুলতানের সঙ্গে সন্ধিটা হয়েছিল ইংরেজদের। এর মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। যদি বলা হয় ফার্স্ট ইঙ্গ-মহীশূর যুদ্ধ, এটি কবে হয়? ফার্স্ট ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1767 থেকে 1769। 1769 সালে হয়েছিল মাদ্রাজের সন্ধি টিপু সুলতানের পিতা হায়দার আলীর সঙ্গে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। আচ্ছা, এখানে এই যে সলভাইয়ের সন্ধিটা রয়েছে এটা হচ্ছে ইঙ্গ-মারাঠা যুদ্ধ। ইংরেজদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ সমাপ্ত হয়। এটি হয়েছিল 1782 সালে সলভাইয়ের সন্ধি। ঠিক আছে, এটা আলাদা করে এখানে লেখা আছে। তাহলে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল, সেটা সমাপ্তি হয়েছিল মাদ্রাজের সন্ধি দ্বারা। দ্বিতীয়টা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা সমাপ্ত হয় 1792 সালে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতানের সঙ্গেই হয়েছিল এবং চতুর্থ যুদ্ধে দেখা যায় টিপু সুলতান পরাজিত হয় এবং তিনি মারা যান 1798। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের মাধ্যমে ইঙ্গ-মহীশূর যুদ্ধ অবসান হচ্ছে এবং মহীশূর, যেখানে ইংরেজরা আধিপত্য বিস্তার করছে। ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? মশলা উদ্যান পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কাশ্মীর, কেরল। মশলা উদ্যান বলা হয় নিম্নের কোন রাজ্যকে? মশলার উদ্যান বা মশলা উদ্যান। ভারতবর্ষের দক্ষিণ ভারতে আমরা যদি দেখি মশলা চাষ সব থেকে ভালো হয় এবং কেরল যাকে বলা হয় মশলা উদ্যান। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস এটি কি দ্বারা নির্মিত? সিলিকন, প্লাটিনাম, টাংস্টেন, কার্বন। কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস এটি কি দ্বারা নির্মিত? সিলিকন, প্লাটিনাম, টাংস্টেন নাকি কার্বন? সঠিক উত্তর কি হবে এখানে? উত্তর হবে সিলিকন। সিলিকন আমরা জানি এটি হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর যে ফ্যাসিলিটিটা আছে সেটি হচ্ছে উষ্ণতা বাড়লে রোধ কমতে থাকে, যেটা খুবই ভালো। রাজরাজেশ্বরের মন্দির নামে পরিচিত যে বৃহদেশ্বর মন্দির, এটি কে নির্মাণ করেন? প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ নাকি রাজাধিরাজ? রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত বৃহদেশ্বর মন্দির, এটি কে নির্মাণ করেন? উত্তর কি হবে? প্রথম রাজরাজ, তার নামেই এটাকে রাজরাজেশ্বর মন্দির বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোল গ্যাস। কোল গ্যাসের মধ্যে নিচের কোন মিশ্রণটি থাকে?
কোন কোন গ্যাস থাকে তার মধ্যে? কোল গ্যাস, এটা অনেক সময় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে H2 মানে হাইড্রোজেন, CH4 মিথেন, CO কার্বন মনোঅক্সাইড, এখানে H2CH4 কার্বন মনোঅক্সাইড লেখা আছে। পরের অপশনে H2N2CO। তাহলে এখানে উত্তর কোনটি হবে? প্রথম অপশনটাই সঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আছে, তার সঙ্গে মিথেন গ্যাস রয়েছে, তার সঙ্গে কার্বন মনোঅক্সাইড গ্যাস, এই মিশ্রণে তৈরি হচ্ছে কোল গ্যাস। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডার যেটি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, এই ব্লিচিং পাউডার এটি কি নামে আমরা জানি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কস্টিক হাইপোক্লোরাইড। সকলে বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? ব্লিচিং পাউডার, উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। সঠিক উত্তর হবে CaOCl। ব্লিচিং পাউডারের সংকেত। বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? পীযূষ গোয়েল, নরেন্দ্র সিং তোমর, ধর্মেন্দ্র প্রধান, কিরণ রিজিজু। উত্তর কি হবে এখানে? অপশন সি ধর্মেন্দ্র প্রধান, তিনি বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত আছে। তোমাদের কিছুদিন আগে ক্লার্কশিপ পরীক্ষার আগে আমি করিয়ে দিয়েছিলাম, লিস্ট পুরোটাই দিয়েছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট আর কি, ভারতের বর্তমান মন্ত্রিসভা কে কোন মন্ত্রী পদে নিযুক্ত আছেন, পাশাপাশি অনেক ইনফরমেশন ছিল সেখানে। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে, ফাউন্ডেশন 4.0, SSC ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ফাউন্ডেশন আছে, তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই নিতে পারো। দি স্পিড পোস্ট বইটি কার লেখা? বলো, দি স্পিড পোস্ট এই বইটি কে লিখেছেন? শোভা দে, অনিতা দেশাই, কিরণ দেশাই, নাকি এদের কেউ নয়? দি স্পিড পোস্ট বইটি কার লেখা? তো এখানে উত্তর হবে অপশনে শোভা দে। লেবাননের রাজধানীর নাম কি? মাস্কট, বেইরুট, দামাস্কাস, নাকি আম্মান? লেবাননের রাজধানীর নাম কি? বলো এখানে উত্তর কি হবে? তো এরকম বিভিন্ন দেশের রাজধানী থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে, আমরা আগেই বলেছিলাম, এবং এগুলো আমরা অনেক ক্লাসে করেছি, প্রচুর ক্লাসে করানো আছে। লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট। শামুকের গমনাঙ্গের নাম কি? শামুকের গমনাঙ্গের নাম কি? কর্ষিকা, ক্ষণপদ, মাংসলপদ, নালীপদ। এটা হচ্ছে গমনাঙ্গ। গমনাঙ্গ আমরা দেখব হাইড্রার ক্ষেত্রে রয়েছে কর্ষিকা, গমনাঙ্গ। ক্ষণপদ আমরা জানি অ্যামিবা। শামুকের হচ্ছে মাংসলপদ। তারা মাছ বা স্টারফিশের রয়েছে নালীপদ, গমনাঙ্গ। পরবর্তী প্রশ্ন, পদ্মাবত এটি কে রচনা করেন? পদ্মাবত গ্রন্থটি কে রচনা করেছেন? আমির খসরু, ফৈজি, মালিক মোহাম্মদ জয়সি, আবুল ফজল। পদ্মাবত এটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি মালিক মোহাম্মদ জয়সি, তিনি রচনা করেছেন। আবুল ফজল আকবরনামা রচনা করেছেন। আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? বলো, আটাকামা মরুভূমি এটি কোন দেশে অবস্থিত?
আটাকামা মরুভূমি বলা হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি। সব থেকে শুষ্ক মরুভূমি আটাকামা। এটি কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, চিলি নাকি মিশর? সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি, যেটি আছে আফ্রিকাতে। চিলি, আটাকামা মরুভূমি কোথায় আছে? চিলিতে। কিউআর কোড, এর কিউআর এর পুরো কথা কি? এক্ষেত্রে কিউআর এর পুরো কথা হলো কি? প্রত্যেকে যারা কানেক্ট আছো, এটি তোমরা হোমওয়ার্ক করবে। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো এটি, এবং আজকের এই 26টি কোশ্চেনে তোমার সঠিক উত্তর কটি হলো একটু জানিয়ে দেবে। তো আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি বা তোমার এনটিপিসি, এসএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আলোচনা এখানে হচ্ছে। জিকে প্র্যাকটিস করাচ্ছি আমি, এবং অন্যান্য ক্লাস তো রয়েছেই। তো আমাদের সমস্ত ক্লাস পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করবে। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। তো প্রত্যেকে যারা কানেক্ট ছিলে, যারা ক্লার্কশিপ এক্সাম দিয়েছো, তাদেরকে আমি কিছু কথা বলবো। ক্লার্কশিপ এক্সাম পার্ট 1টা হয়ে গেছে, পার্ট 1টা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমার আর কিছু করার নেই। যা স্কোর হবে সেটা যদি আমি বলবো 50+ তুমি পাও, যেহেতু কোশ্চেন লেভেল হার্ড, মোটামুটি হার্ডই বলা যায়, মডারেট টু হার্ড, সেক্ষেত্রে মডারেটই বলবো ওভারঅল আর কি। তো সেক্ষেত্রে আমরা কাট অফ কিন্তু কমবে, তুলনামূলক কমে। যদি কোশ্চেন কঠিন হয়, এটা আমরা দেখেছি, পরীক্ষার্থী যতই হোক তারপরেও কিছু এফেক্ট তো পড়বেই কোশ্চেনের উপরে। তো এই ক্লার্কশিপের পার্ট 1 হয়েছে, এখনো পার্ট 2 100 নাম্বার বাকি রয়েছে। পার্ট 2তে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ রয়েছে, এখানে 100 মার্কস। এখানে তুমি যদি মার্কস বেশি তুলতে পারো, সেক্ষেত্রেও কিন্তু গতবার ক্লার্কশিপে তুমি যদি লিস্ট দেখো, অনেকে পার্ট 2তে বেশি নাম্বার পেয়েছে পার্ট 1-এর তুলনায়, দিয়ে কিন্তু ফাইনালি চাকরি করছে। পার্ট 2 50+ স্কোর যাদের আছে হচ্ছে। এবার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কমতে পারে, আমি তো জাস্ট একটা ওভারঅল জেনারেল ক্ষেত্রে বললাম, এটা আমি বললাম ইউআরদের ক্ষেত্রে। হ্যাঁ, গতবার 65 নেমেছে ইউআর এর, এবার সব 50 নামবে না, ওটা নয়, অ্যাভারেজ বলছি, অন অ্যাভারেজ এটা। হয়তো ইউআর আর একটু বেশি নামতে পারে, 55-60-এর কাছে হতে পারে, কিন্তু আমরা বলবো যে 50+ হলে তুমি চেষ্টা করতে পারো। বা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছ পার্ট 2, সেখানে রয়েছে ডেসক্রিপটিভ রয়েছে, তো ওই পড়া পড়লেও কিন্তু ক্লার্কশিপের পার্ট 2 হয়ে যায় হিসাব মতো। তো পার্ট 2 এর জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। যারা 50+, 60 নাম্বার পাচ্ছ, অবশ্যই চেষ্টা করতে হবে পরবর্তী পার্টের জন্য। এখানে 100 নম্বরে তুমি যতটা স্কোর করতে পারবে সেটা তোমার অ্যাড হবে, ঠিক আছে? আর অন্যান্য পরীক্ষার্থী যারা আছো এনটিপিসি, এখনই টার্গেট ফিক্সড করে নিতে হবে তোমার, একসাথে সব দিকে পড়লে হবে না, ঠিক আছে? কারণ তোমার সময়টা তুমি যেদিকে দেবে সেদিকে গ্রো করবে। এনটিপিসির জন্য যদি তুমি চেষ্টা করো, এনটিপিসি পরীক্ষার জন্য, তাহলে এটা নিয়েই তোমাকে পড়ে থাকতে হবে। এনটিপিসির সঙ্গে তুমি খুব জোর এসএসসি লাগাতে পারো, এসএসসি জিডিএমটিএস, এগুলো কিছুটা এর সঙ্গে মিলবে, ঠিক আছে? কিন্তু ডাব্লিউবিপির সঙ্গে এনটিপিসি একসঙ্গে কিন্তু হবে না। তুমি ডব্লিউবিপি বা কেপির সঙ্গে, এর সঙ্গে পিএসসি কিছুটা মিলবে। ডাব্লিউবিপি, কেপি, পিএসসি আমাদের রাজ্যের পরীক্ষা, রাজ্যের একটা প্যাটার্ন আছে, এটা মেলে। কিন্তু এনটিপিসি, এসএসসি এগুলো আবার সেন্ট্রাল পরীক্ষা, সেন্ট্রাল দিকে তোমাকে ফোকাস করতে হবে। তাহলে তোমাকে টার্গেট করতে হবে যে কোনো একদিকে, দুই দিক করতে গেলে কিন্তু মানে সব দিকে ঘেটে যেতে পারে। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছো? তোমার টার্গেট ফিক্সড করে এগোতে হবে। যদি তুমি ক্লার্কশিপ দেখতে পাচ্ছ আমার স্কোর হচ্ছে বেশ ভালো মোটামুটি, সেক্ষেত্রে তুমি ওইটা ফোকাস করো, পাশাপাশি রাজ্যের এক্সামগুলো তুমি ফোকাস করতে পারো। আর যদি মনে করো এনটিপিসি দেবো, অবশ্যই
তুমি এনটিপিসির জন্য যেভাবে খাটতে হবে সেটা তোমাকে খাটতে হবে। ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে যে লেভেলে কোশ্চেন হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, চেষ্টা করো, চেষ্টা করলেই হবে। ঠিক আছে, তো আজকের আলোচনা এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, টাটা, বাই।